সবাইকে আমাদের পরবর্তী ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করার বেসিক জিনিসগুলো জেনে নেব। যে এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো সম্পর্কে আমাদের অবতারণা থাকতে হবে যে মুনাফা মুনাফা মানে হচ্ছে আসলে লাভ। তো এখন লাভ সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি এই সম্পর্কিত বিষয় আমাদের জানা লাগবে। তো এখন আমরা প্রথমেই জানি যে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি এটা আমরা সবাই জানি, যে কোনো কিছু যেই দামে বিক্রয় করা হয় এটাকে আমরা বলি বিক্রয় মূল্য। আর এরপরে এটা থেকে আমরা কি বাদ দেব? ক্রয় মূল্য বাদ দেব। ক্রয় মূল্য বাদ দেব। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা আসলে কি পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি যেই দাম দিয়ে আমরা আসলে কিনছি। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ অথবা ক্ষতি পাবো। এখন কখন লাভ পাবো আর কখন ক্ষতি পাবো? দেখো, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে আমরা একটা ধনাত্মক সংখ্যা পাবো, অর্থাৎ 0 থেকে বড় একটা সংখ্যা পাবো, তখন আমরা বলবো এটা হচ্ছে লাভ নির্দেশ করতেছে। আর যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়ে একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 0 থেকে ছোট একটা সংখ্যা পাবো, সেটাকে আমরা বলবো ক্ষতি নির্দেশ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু পাইলে লাভ আর নেগেটিভ ভ্যালু পাইলে ক্ষতি। তো বন্ধুরা, এই 2.1 এ আমরা আলোচনা করব আসলে সরল মুনাফা নিয়ে। মুনাফা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এই 2.1 এ আলোচনা করছি সরল মুনাফা নিয়ে। এখন সরল মুনাফার একদম বেসিক, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করতে গেলে আমাদের একটাই সূত্র খাটাতে হবে। কি সূত্র? দেখো, আমরা এখানে লিখে রাখি I সমান পি আর এন। এই সূত্রটার আমরা প্রথমে প্রত্যেকটা চলক এর যে পরিচয়, সেই পরিচয়টা জানবো, আর তারপর আমরা এই সূত্রটা কিভাবে আসলো সেটা একটা ছোট্টখাটো একটা ধারণা নিব। ঠিক আছে, এখন দেখো এই আই দিয়ে আসলে বোঝায় হচ্ছে এই যে মুনাফা যেটা আমরা চাচ্ছি, সেই মুনাফা। এর ইংরেজি নাম, ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে ইন্টারেস্ট। আই দিয়ে ইন্টারেস্ট, আর পি দিয়ে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপাল মানে কি? আমাদের যে মূলধনটা, সেই মূলধনটা নির্দেশ করতেছে। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। আর এন কি? নাম্বার অফ ইয়ার, অর্থাৎ কত বছর ধরে আমরা সেই মূলধনের উপরে আমরা ইন্টারেস্ট চাচ্ছি সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমরা এখন ওই সেই সূত্রটা একটা ছোট্টখাটো একটা ধারণা নেব যে এই সূত্রটা আসলে কোন জায়গা থেকে আসছে। I goes to PR। এখন দেখো, এর জন্য আমরা একটা ছোট্ট একটা উদাহরণ চিন্তা করি। যে ধরো রহিম সাহেব 5,000 টাকা 10% সুদে 3 বছর রাখলেন। 3 বছর 10%, এখানে লিখে দিতে হবে সরল সুদে 3 বছর রাখলেন। তিনি কত মুনাফা পাবেন? মুনাফা পাবেন। এখন আমরা এখানে খেয়াল করি, দেখো 10% সুদটা আসলে মানে কি? 10% সুদটা মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে আমরা 10 টাকা লাভ করব, অর্থাৎ 100 যত পার্সেন্ট থাকবে 100 টাকায় আমরা 1 বছরে তত টাকা পাবো। এখন আমরা যদি একদম ছোট ক্লাসের আমরা ঐকিক নিয়মে শিখছি যে 10% যেহেতু, তার মানে আমরা এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরে পাবো 10 টাকা। এইবার দেখো, তাহলে আমাদের এখানে টাকা কত আছে? 5,000 টাকা। তাহলে আমরা আগে লিখি 1 টাকায় 1 বছরে পাবো সমান সমান 10 ভাগ 100 টাকা। এইবার তাহলে আমরা 5,000 টাকা চলে যাচ্ছে, আমাদের যেহেতু মূলধন 5,000, সেহেতু 5,000 টাকায় 1 বছরে পাবো আমরা কত? 10 ভাগ 100 গুণ 5,000 টাকা। আর এবার আমরা তো 1 বছর চাচ্ছি না, আমরা চাচ্ছি কয় বছরের জন্য? 3 বছরের জন্য। অর্থাৎ আমরা লিখবো
5,000 টাকার 3 বছরে পাবো আমরা কত, 10 ভাগ 100 গুণ 5,000 গুণ 3 টাকা। এইখানে দেখো এইটা আমরা আসলে কি বের করছি, এখানে আমরা বের করছি আসলে মুনাফা, যে কত টাকা মুনাফা পাবো। তো মুনাফার ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে আমরা প্রথমেই কি গুণ দিছি, প্রিন্সিপাল অর্থাৎ পি মূলধনটা, তারপরে গুণ দিছি দেখো, এই দেখো এই যে সংখ্যাটা ভগ্ন সংখ্যাটা, এইটাই কিন্তু আমাদের আসলে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর নির্দেশ করছে। দেখো এইটার মানে কিন্তু 10%, 10% মানে কি 10 ভাগ 100 ইন্টু পার্সেন্ট ইন্টু 100%, আমরা সেটা লিখি না। তার মানে এইটা মানে আসলে কিন্তু এই যে 10%টা, তার মানে রেট অফ ইন্টারেস্ট এটা, অর্থাৎ এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, আর এই যে এটা হচ্ছে বছর, সেজন্য এন। অর্থাৎ আমাদের এইখান থেকে এই ধারণা থেকে আমাদের সূত্র আসছে কি আই গোস টু পি আর এন। তো বন্ধুরা চলে যাচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে। তো এইখানে প্রথমে আমাদের 1 নম্বর অঙ্কে আমরা আসি, দেখো প্রশ্নটা কি আছে। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়, এবং আর কি ডাটা দেওয়া আছে আমাদের, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এখন বলছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এখন আমরা একটা জিনিস দেখি যে এইখানে পণ্যটা আসলে কয়বার বিক্রি হয়েছে। প্রথমে পাইকারি বিক্রেতা কিনছে, সে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, ওইটা তার জন্য বিক্রয় মূল্য। আবার একই সাথে দেখো খুচরা বিক্রেতা পাইকারি কাছ থেকে কিনছে, তাহলে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য হবে, খুচরা বিক্রেতা সেটা ক্রয় মূল্য হবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো বলছে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়। এখন খুচরা বিক্রয় মূল্য করছে, বিক্রি করছে খুচরা যে বিক্রেতা সে বিক্রি করছে কততে, 576 টাকায়। এখন আমরা যদি ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত, যেহেতু সে 20% লাভ করে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকা 20 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। এখন দেখো আমরা এই সেন্টেন্সটাকে উল্টা করে আমরা লিখতে পারি না, যে যদি বিক্রয় মূল্য 120 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা, তাহলে আমরা সেটাই লিখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন বিক্রয় মূল্য আমাদের আসলে কত দেওয়া আছে, 576, তাহলে আমরা সেটা বসাই, বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য তখন আমার কত হবে, 100 গুণ 576 ভাগ 120। এই যে এই স্টেটমেন্ট থেকে আমরা সেটা লিখতেছি। তো এখন আমরা লিখছি এই স্টেটমেন্ট থেকে। তো এখন আমরা খেয়াল করি যে এইখানে এটা ক্যালকুলেশনের রেজাল্ট কত, 480 টাকা। তো এখন এই বিক্রয় মূল্যটা আসলে কার, এই দুটোটাই আসলে কোন ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে, অর্থাৎ খুচরা যে বিক্রেতা ছিল তার বিক্রয় মূল্যের জন্য আমরা লিখছি, এটা পাইছি যে তার আসলে ক্রয় মূল্য কত, 480 টাকা। এখন আমরা খেয়াল করি এই খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য, এই খুচরা বিক্রয় মূল্য এখন আমরা খেয়াল করি যে খুচরার ক্রয় মূল্যটা আমরা পাইছি, তাহলে এই খুচরার ক্রয় মূল্যটা কিসের সমান হবে, ক্রয় মূল্য কিসের সমান হবে, পাইকারির বিক্রয় মূল্যের সমান হবে।
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা কত পাইছি, এই যে 480, এইটা তো আমরা পাইছি কি খুচরা ক্রয় মূল্য, তাহলে এইটাই আবার পাইকারি বিক্রয় মূল্য, সেজন্য আমরা লিখছি 480 হচ্ছে পাইকারি বিক্রয় মূল্য। তো এখন আগের বারের মতনই যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল কত 100 টাকা, আর বিক্রয় মূল্য যেহেতু 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। তো আবারও সেই একই প্রসেস, যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। এখন তাহলে বিক্রয় মূল্য আমরা কত পাইছিলাম 480, এটা কার বিক্রয় মূল্য, পাইকারির বিক্রয় মূল্য। 480 পাইছি, 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120 টাকা সমান 400 টাকা। এইটাই অ্যানসার আমার, এটাই চাইছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আসলে কত, এই যে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছি। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। তো এইখানে আমাদের অঙ্কের স্টেটমেন্টটা কি আছে, বার্ষিক শতকরা হার 10% থেকে 8% এ চলে আসলে 3000 টাকার 3 বছরে আমরা আসলে কত টাকা কম পাবো। তো ঘটনাটাকে আমরা এইভাবে চিন্তা করব যে আমরা 3000 টাকা একটা ব্যাংকে রাখছিলাম, সেখানে আগে আমাকে ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল 10%, তো কোনো একটা কারণে সরকারের বাজেটের কারণে এটা 8% এ নেমে আসছে। তো আমার 3000 টাকা 3 বছরের জন্য আমরা রাখছিলাম, সেখান থেকে আমরা কয় টাকা কম পাবো। তো এখানে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিতে পারি অঙ্কটাকে, যে 3000 টাকায় আমরা শুধু 10% এ কত পাইতাম, আর 3000 টাকায় আমরা 8% এ ওই 3 বছরে কত পাইতাম। তো এই দুইটার বিয়োগফল করে দিলাম আর হয়ে যাবে। তো বন্ধুরা আমরা তো জানি যে I সমান PRN। এখানে P কি, P হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন 3000 টাকা, 3000 গুণ মুনাফার হার আমরা প্রথমে হিসাব করে বলছিলাম 10%, এই যে I1 দিছি, আমরা প্রথম ইয়েটা চাচ্ছি আর কি, প্রথম ক্ষেত্রে আমরা মুনাফাটা চাচ্ছি 10%, তাহলে 10% কে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এরকম আসবে 0.1। এটা কিভাবে হয় আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি, দেখো 10%, তার মানে 10 ভাগ 100 অর্থাৎ 0.1, এইটাই তো তোমরা ক্যালকুলেশন করবা 0.1। আর এইখানে আর আছে কত 3 বছর, অর্থাৎ আমরা 3 বছর ধরে টাকা রাখতে যাচ্ছি, তার মানে I সমান PRN। আর এখানে আমরা R1 দিছি, তার মানে আমাদের মুনাফার হার এই একটা ছিল, পরেরটার জন্য আমরা R2 দেব। তো এখানে আমাদের কত আসছে 900 টাকা। এখানে আমরা অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পাইতাম 900 টাকা। এখন আমরা 8% এর ক্ষেত্রে হিসাব করব, তাহলে আমরা সেটা লিখি I2 এর ক্ষেত্রে আমরা সেই P আর R2 লিখব, আর এখানে N, এখানে P কত 3000 টাকা, আর কত 8% কে আমরা সেই একই পদ্ধতিতে ক্যালকুলেশন করব, 0.08 পাবো গুণ 3 বছর, তাহলে এইখানে আমাদের আসলো 720 টাকা। তো দেখো আমরা আগে পাইতাম 900 টাকা, এখন পাচ্ছি 720 টাকা, অর্থাৎ টাকা কমবে কত টাকা 720 মাইনাস 900 মাইনাস 720, টাকা কমবে 900 মাইনাস 720 টাকা। তাহলে কত থাকতেছে 180 টাকা, এটাই। তো বন্ধুরা চলে যাচ্ছে পরবর্তী সমস্যায়, 7 নম্বর প্রবলেমে। এখন আমরা এখানে দেখি যে বার্ষিক শতকরা 8% হারে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা যে আসলটা যে মূলধনটা রাখছিলাম সেটা ডাবল টাকা আমরা পাবো। তার মানে আমরা মূলধন যদি ধরো আমরা 500 টাকা রাখি, আমরা মুনাফাও পাবো কত 500, তার মানে তো 500 তে 1000 ডাবল হবে, সেরকম অর্থাৎ মূলধন আর মুনাফা সমান হবে। তাহলে আমরা সেই জানি I সমান PRN, একদম সেই বেসিক সূত্র। তো এখন আমরা খেয়াল করি এখানে I আর P সমান হবে, কেন কেন সমান হবে, কারণ এখানে তো আমরা জানি যে একটু আগে আমরা বললাম যে মুনাফা আর আসল সমান হইলে তো দুইজন মিলে ডাবল হবে। ধরো আমরা 200 টাকা রাখলাম কোন ব্যাংকে, তো সেখান থেকে আমাদের 400 টাকা দিল, অর্থাৎ আমাদের মুনাফা কত দিল 200, অর্থাৎ এইটারই সমান মূলধনেরই সমান। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি বা P সমান PRN, I এর জায়গায় P।
এখন দুই পাশ থেকে আমরা পি দিয়ে দুই পাশকে ভাগ করে দিই, তাহলে আমাদের কি থাকতেছে 1 সমান আর এন, এই যে পি আমরা ক্যান্সেল করে দিলাম। এইবার দেখো আমরা 1 সমান আর মানে আমাদের কত 8%, 0.08 গুণ এন, এন মানে বছর, বছর কত বছর সেটা আমরা বের করব। তাহলে এন সমান 1 ভাগ 0, এখানে সরি প্রত্যেক জায়গায় বাংলায় তোমরা 1 দিবা, ইংলিশে না, 1 ভাগ 0.08, তার মানে আমাদের কত আসতেছে 12.5 বছর, অর্থাৎ 12.5 বছরে আমাদের এটা মুনাফা আসলে ডাবল হবে। এখন এই অঙ্ক করার জন্য আমি তোমাদের টিকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করার জন্য আমি তোমাদের একটা সিম্পল রুল শিখাই দিই। আমি বারবার বলতেছি এটা টিকের ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে কাজে লাগাবো, যখন মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা যে আসল মূলধন রাখবো মূলধনটা ডাবল হয়ে যাবে, শুধু সেই ক্ষেত্রে যদি হার দেওয়া থাকে অথবা বছর দেওয়া থাকে, যাই দেওয়া থাকবে 100 দিয়ে আমরা ভাগ দিব, 100 ভাগ বছর, যদি বছর দেওয়া থাকে তাহলে আমরা কি পেয়ে যাব, হার পেয়ে যাব। অথবা আমরা এইভাবে বলতে পারি 100 ভাগ হার সমান কত, বছর পেয়ে যাব। তুমি এই ক্ষেত্রেও, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কাজে লাগাই দেখো, 100 ভাগ আমাদের কি দেওয়া রয়েছে, মুনাফার হার দেওয়া রয়েছে 8 সমান বছর, বছর মানে কত দেখো 100 ভাগ 8 দিলে আমরা কত পাই 12.5। এইটাই আসলে আমরা যে কাঙ্ক্ষিত বছর চাচ্ছিলাম সেইটা। এই সিস্টেমটা অনলি টিকের ক্ষেত্রে ইউজ করবা তাড়াতাড়ি করার জন্য, অঙ্ক করার ক্ষেত্রে এটা কখনো ইউজ করা যাবে না। বন্ধুরা চলে যাচ্ছে আমাদের একদম লাস্ট প্রবলেমে। কি আছে দেখো 15 নম্বর অঙ্কে, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা রাখলেন। এখন তিনি মোট লাভ করলেন কত টাকা, 9,900 টাকা মুনাফা পাইল। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেওয়া নাই যে উনি 3 বছরের জন্য কত পার্সেন্ট হারে লাগাইছে আর 4 বছরের জন্য, অর্থাৎ 15,000 টাকা 10,000 টাকা কোনটা যে কত পার্সেন্ট হার করে লাগাইছে সেটা বলা নাই। কিন্তু আবার আরেকটা জিনিস বলে দেওয়া আছে, উভয় ক্ষেত্রেই আমাদের মুনাফার হার সেম, অর্থাৎ আর সমান। এখন আমরা প্রথম দেখো এখানে মুনাফা দুই সেগমেন্টে হবে, দুই ভাবে উনি মুনাফা পাবে। প্রথমত 10,000 টাকা থেকে উনি কিছু মুনাফা পাবে 3 বছর ধরে, আর 15,000 টাকার উপরে উনি কিছু মুনাফা পাবে 4 বছর ধরে। এই দুটার যোগফলে উনি কিন্তু মোট পাইছে কত, 9,900 টাকা। আমরা চলে যাচ্ছি আমাদের সেই অঙ্কের সূত্র ফর্মুলাতে। I1 দিয়ে আমরা প্রথমে প্রথম ক্ষেত্রের জন্য অর্থাৎ 10,000 টাকার জন্য আমরা মুনাফা বের করব। I1 সমান সমান P1 আর N1। দেখো এখানে আমরা r টাকে 1 দিয়ে প্রকাশ করি না, কারণ উভয় ক্ষেত্রে r টা হচ্ছে সেম, এর জন্য আমরা P1, কারণ দুটো ক্ষেত্রে আমাদের এখানে মূলধন কিন্তু আলাদা। আর N1 দিছি কেন, একটা 3 বছর একটা 4 বছর, এর জন্য। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে P1 এর মান বসাই 10,000 গুণ r গুণ 3, তাহলে আমার কত আসলো 30,000। আর এবার আমরা দেখো এইটাকে এইভাবে রেখে দিই। এরপর আমরা সেকেন্ড ক্ষেত্রের জন্য আমরা মুনাফা নির্ণয় করি, I2 P2 আর N2, সে একই কারণে এই দুইটা 2 দিয়ে লেখা। তো 15,000 সেকেন্ড ক্ষেত্রে মূলধন গুণ আর হচ্ছে সেকেন্ড ক্ষেত্র আর, আর N সেই সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে 4 বছর, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 60,000 আর। এখন দেখো এই দুইটা মুনাফার সমষ্টি, কারণ এটা কি নির্দেশ করতেছে, সেকেন্ড ক্ষেত্রে মুনাফা, এটা নির্দেশ করতেছে প্রথম ক্ষেত্রে মুনাফা। এই দুইটা মুনাফা আসলে মিলে আমাদের কত টাকা পাইছি, 9,900 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি I1 প্লাস I2 সমান 9,900। তারপর আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এইখানে I1 এর মান প্লাস 60,000 আর সমান 9900। এইখান থেকে আমরা আর সমান 9900 ভাগ 90000, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কত, আর এর মান 0.11। তো এইখান থেকে আমরা আর সমান সমান 0.11, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসলে আমাদের কত হবে 11%। এটাই উত্তর, মুনাফার হার 11%। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর এই অধ্যায় সম্পর্কে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অথবা তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা কমেন্টে অথবা ইনবক্সে। ধন্যবাদ সবাইকে।